প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তাপগতিবিদ্যা ও বিকিরণ কোর্সের ৮ম লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে বিষয়টি নিয়ে আলোচনায় আসব তা হলো কোর্সের ৫ম অধ্যায় তথা তাপগতিবিদ্যার ২য় সূত্রের ২য় ক্লাস। আজকের যে আলোচনার বিষয়গুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে আসবে সেটা হলো প্রত্যাবর্তী প্রক্রিয়া ও এনট্রপি, এবং এর পরবর্তীতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সমীকরণ তথা ক্লাসিয়াস-ক্ল্যাপেরন সমীকরণ সম্পর্কে আমরা জানব। তাহলে তোমরা সবাই সংযুক্ত থেকে খাতা কলমে নোট করার মাধ্যমে আমার পাঠ গ্রহণ করো, এবং কোনো প্রশ্ন যদি থাকে তোমরা নোট করে নিবে। প্রশ্ন উত্তর পর্বে তা সেখান থেকে তুমি প্রশ্ন করতে পারবে। শিক্ষার্থীরা, প্রত্যাবর্তী প্রক্রিয়া আমাদের অন্যতম একটি আলোচনা। এখানে দেখো, প্রত্যাবর্তী প্রক্রিয়া কি, যাকে ইংরেজিতে বলে রিভার্সিবল প্রসেস। যে প্রক্রিয়ায় বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে তাকে আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া বলি। কিরকম? যেমন বরফ থেকে পানি হয়, আবার পানি থেকে বরফ হয়। এখন এই যে কার্যটা রয়েছে, অনেক আমরা প্রচলিতভাবে তুমি এক জায়গায় রওনা দিয়ে গেলে, পৌঁছালে, সেখান থেকে আবার পূর্বের জায়গায় ফিরে আসলে এটা প্রত্যাবর্তন বলি আমরা। কিন্তু এখানে আমরা পদার্থবিজ্ঞানের ভাষায় যে বিষয়টি সেখানে আমাদের খেয়াল রাখতে হয় সেটা হলো সম্মুখবর্তী এবং বিপরীত মুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত থাকবে। এই শর্ত যদি আমরা মেনে নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ওই প্রক্রিয়াটি কি বলবো? প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে আমরা বরফ পানির রূপান্তর বলতে পারি, যেমন বরফ থেকে পানি করতে যে পরিমাণ শক্তির বা কাজের সম্পাদিত হবে, পানি থেকে আবার বরফের সেখানে যদি আমরা কঠিন অবস্থায় ফিরে আসে ঘনীভবনের মাধ্যমে, সেক্ষেত্রেও একই অবস্থা। মানে একই রকমের সুপ্ত তাপের আ প্রয়োজন হবে, এবং সেখান থেকে আমরা এটাকে বলতে পারি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ এখানে ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন গলবে গলনাঙ্ক, আর পানি থেকে যখন এখানে আ আ বরফে রূপান্তর হবে তখন তাকে বলা হবে আ হিমাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে শিক্ষার্থীরা? এরপরে আমরা আরেকটি বিষয়ে আসব। তা হচ্ছে এর বিপরীত একটি প্রক্রিয়া। তা হলো আ অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, irreversible process। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় না। তাহলে এই প্রক্রিয়াগুলো হচ্ছে অপ্রত্যাবর্তী। অপ্রত্যাবর্তী প্রক্রিয়াগুলো শিক্ষার্থীরা, এখানে আমি ২ টার আলোচনায় একটু যদি তুলনামূলক কথাগুলো বলে থাকি, তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া আসলে আদর্শিক একটা ধারণা। বাস্তবে আসলে এটা এভাবে পাওয়া যায় না। কারণ বরফ থেকে পানি যদি তুমি করো, এটা যেকোনো পাত্রে করলে সেখানে বাহিরের তাপমাত্রা দ্বারা বা পরিবেশ দ্বারা প্রবাহিত হয়। যদি আমরা ওভাবে পরিবেশ সৃষ্টি করতে না পারি, তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে বিষয়টিও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যে প্রক্রিয়াগুলো আমাদের ন্যাচারাল প্রক্রিয়াগুলো ঘটে। আ যেমন আ এখানে যদি আমরা কোনো কিছু একটা সিস্টেমকে আ গরম আছে, এই গরম এখানে ঠান্ডা আ প্রান্তে তাপ সঞ্চালিত হলো। আবার এই ঠান্ডা প্রান্ত থেকে আবার গরমে আসলো। তাহলে এইগুলো কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার একটি উদাহরণ। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ার আ সবচেয়ে ভালো দৃষ্টান্ত যদি আমরা বলি তাহলে কার্যচক্রটা বলা যায়। ঠিক আছে? কার্যচক্র একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া, যেটা আদর্শিকভাবে বা তত্ত্বীয় ধারণা। বাস্তবে আসলে পাওয়া যায় না। তাহলে এই বিষয়ে তোমরা বইয়ে উল্লেখ আছে। তোমরা যতটুকু ধারণা পেয়েছো বই থেকে তোমরা বিষয়টা জেনে নিবে, এবং তোমাদের আগেই বলেছি আমি যে বইগুলো ফলো করি, সাইদুজ্জামান স্যারের বইটা আছে, তারপর মুকসিদ আলী স্যারের বইটা আছে। তোমরা এই বইগুলোর সহযোগিতা নিতে পারো। তার সাথে ইন্টারনেট আছে, এবং ইংরেজি রাইটারের জিমনেস্কির বই আছে। তোমরা যদি সেটা সম্ভব হয় সেখান থেকে
তোমরা জ্ঞান আহরণ করতে পারো। শিক্ষার্থীরা, এবার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকে আমরা চলে আসছি। কারণ এটা সবসময়ের জন্যই গুরুত্বপূর্ণ। তোমরা এনট্রপির ধারণা পূর্বেও পেয়েছো উচ্চ মাধ্যমিক পর্যায়ে। আজকে আমরা এটার পরবর্তী যে তোমাদের আ স্নাতক লেভেলে যতটুকু তোমাদের জ্ঞান রাখা দরকার, ততটুকু আমি ধারণা দিচ্ছি। তাহলে এখানে দেখো এনট্রপি। এখানে তোমরা ২ টি চিত্র দেখতে পাচ্ছ। চিত্র দুটো তো সবাই একটু খেয়াল করো। এখানে দেয়া আছে চিত্রে একটা ক্রিস্টালে একদম সুন্দরভাবে সাজানো আছে। আর একটা হচ্ছে এলোমেলোভাবে অণুগুলো সাজানো আছে। ঠিক আছে? মলিকিউলগুলা সাজানো আছে। এখন এই যে সাজানো আছে, তাহলে এই সাজানো অবস্থা ক্রিস্টালটা যদি এভাবে সাজানো থাকে মনে করো আইস, বরফের ক্ষেত্রে, তাহলে এটাকে আমরা আ এভাবে যদি বলি, তাহলে এখানে সাজানো আছে, এখানে সাজানো আছে। তাহলে এভাবে যে পর্যায়ক্রমিকভাবে সাজানো আছে, তাহলে এই অবস্থা যখন থাকবে, তখন আমরা এটাকে বলব হচ্ছে অর্ডারড অবস্থা। আর এখানে যখন সাজানো থাকবে তখন বলব যে লো এনট্রপি, মানে এনট্রপি কম। আর যদি এলোমেলো থাকে তাহলে দেখব যে তার এনট্রপি বেশি। তার মানে আমরা একটা ধারণা অন্তত বলতে পারি। তার মানে যে রাশি দ্বারা বিশৃঙ্খলা পরিমাপ বা মাত্রিকভাবে প্রমাণ বের করা যায় তাকে এনট্রপি বলে। এলোমেলো অবস্থা, তার মানে যার গুছানো অর্ডারড অবস্থা থাকবে তখন সেটাকে হচ্ছে লো এনট্রপি, এনট্রপি কম। আর বেশি হলে এনট্রপি বেশি। ক্লিয়ার? তাহলে এখন দেখো, এখানে আমরা যদি সংজ্ঞায়ন করতে চাই, তোমরা সংজ্ঞা পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হয়। তাহলে এখানে এভাবে লিখতে পারো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপীয় আ চলরাশি বা ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমরা জানি সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে ভৌত রাশিটা স্থির থাকবে তার নামই হলো আর কিছুই নয়, এনট্রপি। এখন আ এনট্রপি আসলে আমরা যদি পরিমাপ করার জন্য আমরা বের করতে চাই, তাহলে এখান থেকে শিক্ষার্থীরা দেখবে আমরা একটা সমীকরণ দেখিয়েছি। এখানে দেখো, এটাকে এস দ্বারা ক্যাপিটাল এস দ্বারা প্রকাশ করে। তাহলে ডিএস মানে যদি আমরা এনট্রপি আসলে বের করতে পারি না, আসলে এনট্রপির পরিবর্তন হতে পারে। আগের যে অবস্থা এবং পরবর্তী অবস্থা, চেঞ্জ অফ এনট্রপি। তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে ডিএস ডিকিউ বাই টি। ডিকিউ মানে সরবরাহকৃত তাপ, আর এখানে পরম তাপমাত্রা। তাহলে এখান থেকে যদি আমরা বের করতে পারি এটার মাত্রা এবং একক, ২ টাই বের করতে পারবো। একক কি হবে? জুল পার কেলভিন, এনট্রপির আ একক। এখন এটাকে যদি ২য় সূত্রানুসারে লিখি, তাহলে আমরা ২য় সূত্রে তোমরা জানো তাপগতিবিদ্যার ২য় সূত্র আমরা জানি ডিকিউ ইকুয়াল টিডিএস। এটা তোমরা জানো। তাহলে সেই হিসেবে আমরা এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি, টিডিএস। তাহলে এ এ এ এভাবে আমরা হিসাব করে বের করতে পারি। আ আ তোমরা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে বের করি, তাহলে আমরা এনট্রপি সম্পর্কে আরো কিছু আ ধারণা পাই। এখানে দেখো, এখানে দেখো, আমরা ১ নম্বর পয়েন্টে তোমরা এই পয়েন্টগুলো নোট করে নাও। এনট্রপি এটাকে বিশৃঙ্খলার পরিমাপক বা মাত্রা হিসেবে বিবেচনা করা হয়। এটার ব্যাখ্যা আছে, পরীক্ষায় এসে থাকে। তারপরে আরেকটি ব্যাখ্যা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় স্থির থাকে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তোমরা জানো ডিকিউ শূন্য হয়ে যায়। এই যে যদি ডিকিউ যদি শূন্য হয় তাহলে ডিএস হয় শূন্য। তার মানে এনট্রপির পরিবর্তন কি? হয় না। এনট্রপির পরিবর্তন যদি না হয় তাহলে বলা যায় কি? পরিবর্তন যার নাই তাকে বলা হয় স্থির। তাহলে আমরা ২ লাইনের মাধ্যমে এটা প্রমাণ করতে পারি। আচ্ছা। তারপর প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে। এটা আমরা পরবর্তী স্লাইডে যাব। সেখানে তোমার এটা প্রমাণ আছে। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। তাহলে এই ধারণাগুলো আমাদের নিতে হবে। এগুলোর পরীক্ষায় প্রায় প্রশ্নেই প্রতি বছরই প্রশ্নগুলোতে এভাবে ঘুরে ফিরে আসে। অতএব এটা গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এটা তোমাদের আত্মস্থ করতে হবে। তাহলে এই বিষয়টা আমরা প্র্যাকটিসে রাখবো। তাহলে আমরা আ সেখান থেকে তোমরা আজকের পরবর্তী আরেকটি স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখো, এনট্রপি একটি বিশৃঙ্খলার মাত্রা হিসেবে বিবেচনা করা হয়। তো এই বিশৃঙ্খলার মাত্রা হিসেবে বিবেচনা করা হয়, তাহলে আমরা এটাকে যদি আ আ ধরি, শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো। কোন ভৌত ব্যবস্থায় শক্তি রূপান্তরের অক্ষমতাকে বিশৃঙ্খলার মাত্রা বলে।
তাহলে আমাদের এখানে এই পরীক্ষায় যদি এটা ব্যাখ্যা করতে বা প্রমাণ করতে বলে, তাহলে আমরা কি বিষয়টা প্রমাণ করব? আমরা দেখব যে আসলে শক্তি রূপান্তরের অক্ষমতার ওই রাশিটি কিনা, মানে এনট্রপি কিনা। তাহলে দেখো এখানে একটা গ্রাফ আছে। গ্রাফের এখানে বিষয়টা দেখো। এখানে গ্রাফ থেকে এখানে আমাদের আ এনট্রপি বনাম টাইম গ্রাফ দেয়া আছে। এনট্রপি যখন মেক্সিমাম হয়ে যায়, এখান থেকে মেক্সিমামাইজ হয়ে যায়, তখন এখানে দেখো আ এই অবস্থাকে বলা হয় তাপীয় মৃত্যু। তাপীয় মৃত্যু, হিট ডেথ। এখন এই কথাটা কেন কিভাবে তাপীয় মৃত্যুটা ঘটে আমরা এখানে স্লাইডে একটা ক্রমান্বয়ে একটা আমাদের ফলাফল দেয়া আছে। সেই বিষয়টা তোমরা দেখো। ১ম এ দেখো এন্ট্রপি বৃদ্ধি। এন্ট্রপি আস্তে, আস্তে বাড়ছে প্রকৃতিতে। তার মানে কি? বিশৃঙ্খলার পরিমাপও বাড়ছে। তাই বাড়ার ফলে এইভাবে বৃদ্ধি হতে, হতে একসময় এটা ইনফিনিটি হয়ে যাবে, অসীম হয়ে যাবে, সর্বোচ্চ হয়ে যাবে। তাই সর্বোচ্চ যখন হয়ে যাবে তখন তাপশক্তি আর কাজে রূপান্তর হবে না। কারণ কি? তখন বস্তু সবকিছুর একই তাপ বস্তু আ লাভ করবে। তাহলে সমতাপীয় অবস্থা সৃষ্টি হবে সবকিছুর। তাহলে সম যদি তাপ এক জায়গা থেকে এক জায়গায় পরিবহনই না করে, এক জায়গা থেকে এক জায়গায় তাপটা নাই যেতে পারে, তাহলে ওটা কি ধরতে হবে? তাহলে কি তাপের স্থানান্তর ঘটবে না? তাপের যদি স্থানান্তরই না ঘটে, তাহলে কি হবে? সে মাঝখানে যে কাজ হবে সেই কাজটা তো হবে না। তুমি আমি এটি তোমাকে সহজ বুঝাই। তুমি বাসা থেকে কলেজে আসবা। কলেজে আসার জন্য তুমি যদি বাসায় বসে থাকো, এই যে মাঝখানে যে যানবাহন ব্যবহার করবা, এই যানবাহন যে চালাবে, অটো হোক আর গাড়ি হোক, তারা কি সেখানে তোমার কাছ থেকে কিছু আর্ন করতে পারবে? তুমি বাসায় থাকলে তো হবে না। সেজন্য তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এই মাঝখানেই কিন্তু কাজ সম্পাদিত হবে। গ্রহণ করবে সেটা তোমরা দেখেছো তাপীয় যন্ত্রে। আচ্ছা। তাহলে তাপ কাজে রূপান্তর হবে না। এন্ট্রপি তাহলে সবকিছু একই সমতাপীয় অবস্থায় সৃষ্টি হলে তাপ হবে না। তাহলে এই অবস্থায় তাপ শক্তি কাজে রূপান্তরিত হবে না। একে বলা হয় তাপীয় মৃত্যু। এটার নাম দিব কি আমরা? তাপীয় মৃত্যু। কারণ এই তখন আর এই তাপকে আমরা এই অবস্থার যে আনস্টেবল অবস্থা সৃষ্টি হবে, অ্যাম অ্যাম আনস্টেবল না স্টেবল অবস্থা বলা যায়। তখন এই অবস্থাকে বলা হবে হবে। তাহলে তোমরা এই গ্রাফ থেকে তোমরা এই গ্রাফটা দিয়ে দিবে পরীক্ষায় আর এভাবে এটা ব্যাখ্যা করে প্যাসেজ আকারে লিখবে। তাহলে আমার মনে হয় তো এটার সর্বোচ্চ উচ্চ মানে তুমি নম্বর পেতে পারো। এখন শিক্ষার্থীরা তাহলে এভাবে আমরা বলতে পারবো নাকি? আচ্ছা। এবার দেখো এখানে একটা গ্রাফ আছে। এই গ্রাফে দিয়েছে এনট্রপি আর প্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন এই প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনটাকে আমরা কিভাবে দেখাতে পারি? এখন দেখো আম এখানে দেখো এদিক থেকে যদি তাপ সঞ্চালিত হয়, এটার নাম কি? এটা হলো আইসোথার্মাল প্রসেস। মানে কি? সম সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা যদি তাপ ধরি, তাহলে এক্ষেত্রে আমরা এইটার হিসাবটাকে যদি লিখি, তোমরা এভাবে নোট করে নাও। আ এ সেক্ষেত্রে আমরা এখান থেকে পেতে পারি Q1 বা তাহলে ইনপুট বা এই তাপটা গ্রহণ করছিল ভাগ টি। ঠিক আছে? আবার এটা T1 ও লিখতে পারি। এটা হলো প্লাস। এখন এডিয়াব্যাটিক প্রসেস এ তোমরা জানো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। তাহলে এই জায়গায় এন্ট্রপির পরিবর্তন 0, এই জায়গায়ও এন্ট্রপির পরিবর্তন কি? 0। ওকে? তাহলে আ এখন দেখো তোমরা ১ম ক্ষেত্রে এটা দেখো আইসোথার্মাল সমষ্ণ প্রক্রিয়া এর ডেরিভেটিভ ২ থেকে ৩ এ আসলো। এটা কারণ প্রত্যাবর্তী প্রক্রিয়া হিসেবে আমরা কার্নো বিবেচনা করেছি। কারণ কার্নোকে প্রত্যাবর্তী প্রক্রিয়ার আ উম উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়। তাহলে এবার দেখো ৩ থেকে ৪ এ যখন যাবে, তখন এটাকে বলা হয় আইসোথার্মাল প্রসেস। এই অবস্থা কিউ আউট। তার মানে কিউ আউট লিখতে পারি, ও লিখে দিই। আউট ভাগ T2। এখন তোমরা জানো এরা যেহেতু এটা বিপরীত সংকোচন হয় তাহলে এটা মাইনাস হবে। ঠিক আছে? আর আমরা জানি ২ টা সমান তাহলে এই ২ টার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ডেল্টা এস। এখন ২ টা যদি মান বসিয়ে দেই ২ টা যোগ করি। আর এই ক্ষেত্রে তো 0। তাহলে এইটা যোগ এইটা। এখন দেখো এইটা আর এইটা আমরা জানি সমান। দেখো এইটা একটা হলো S1 মনে করো। আর এটা হলো S2। তাহলে S1 মাইনাস S2। এখন এটা কি ২ টা সমান না?
কারণ কার্নো চক্র কি বলে? Q1 বাই Q2 T1 বাই T2। তাহলে সেই হিসেবে যদি সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এই দুইটা সমান। তার মানে এর মান সমান হলে কি হবে? 0 হয়ে যাবে। তার মানে আ এন্ট্রপি প্রত্যাবর্তী প্রক্রিয়ায় 0 বা স্থির থাকে। তাহলে আমরা যেটা বলেছিলাম আগের ধারণা সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই গ্রাফটা দিয়ে তোমরা এভাবে ম্যাথমেটিক্যালি দেখালেই তুমি এখানে পূর্ণ নাম্বার পেতে পারো। এবার শিক্ষার্থীরা আ প্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমরা সেটাই দেখিয়েছি এতক্ষণ যেটা আমি তোমাদের ওখানে দেখালাম। এই গ্রাফটাই আবার বিশ্লেষণ করে দেখানো আছে। তোমরা এখানে দেখো আরো ভালোভাবে বোঝার জন্য। এটা দেখো A থেকে B তে যখন আসে, এটা যেন রুদ্ধতাপ সমষ্ণ প্রসারণ। কারণ আ পিভি গ্রাফ হয় কিন্তু এরকম কার্ভ আকারে। কিন্তু এটা হলো T এর সাথে S গ্রাফ। এটা কিন্তু এটা স্ট্রেইট লাইন আসবে। ঠিক আছে? স্ট্রেইট লাইন। এন্ট্রপি এভাবে যাবে আ আইসোথার্মাল প্রসেস। তাহলে সেক্ষেত্রে AB অংশের জন্য এন্ট্রপি Q1 T1 আর BC অংশে কি হয় 0 কারণ কেন 0 কেউ বলতে পারবা? কিসের জন্য? এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা। তারপর C থেকে D তে আবার আইসোথার্মাল প্রসেস এটা মাইনাস। আর এইটার ক্ষেত্রে এটা। তাহলে এখন দেখো ২ টার ক্ষেত্রে হয়েছে Q1 Q2 T1 T2 তাহলে ডেল্টা S এর মান কি? 0। ঠিক আছে? পাওয়া গেল? তো এটা যদি হয় তাহলে আমরা এটাকে বলতে পারি যে এই কথাটা। তার মানে ডেল্টা এস শূন্য হওয়া মানে কি? তোমরা এই সমীকরণটা এভাবে বসিয়ে গ্রাফটা দিয়ে এতটুকু দিলেই আমার মনে হয় তোমরা পূর্ণ নাম্বারই পেয়ে যাবে। এবার শিক্ষার্থীরা আমরা একটি বিষয়ে আসি। এন্ট্রপি অপত্যাবর্তী প্রক্রিয়া। অপত্যাবর্তী প্রক্রিয়া একটা প্রত্যাবর্তক ইঞ্জিন বিবেচনা করি। এখানে দেখো T1 সবাই খেয়াল করে এদিকে তাকাও। আ এদিকে তাকাও। ইয়ামিন, হ্যাঁ, একটু খেয়াল করো। তোমার ঘুম লাগছে। দেখো T1 মাইনাস T2 আর এটা হলো অপ্রত্যাবর্তক হলো এটা Q1 এখন তোমরা জানো অপ্রত্যাবর্তক ইঞ্জিন আর প্রত্যাবর্তক ইঞ্জিন কোনটার দক্ষতা বেশি? প্রত্যাবর্তকের দক্ষতা কারণ এটা 100% তাই দক্ষতা বেশি। তাহলে এইভাবে করে এখানে দেখো আমরা সমীকরণে বসিয়েছি। তোমরা এখানে দেখো এই শর্তটা বসিয়েছি। তারপরের লাইনটা এই মানগুলো বসিয়ে দিলাম। এখান থেকে এইটুকু যা পেয়েছি। তারপর এটাকে সাজালাম। আ এইটার পরের লাইন এটা কি লেখা যায় কিনা? দেখো একটু মিলিয়ে দেখো না হলে কিন্তু বুঝতে পারবে না। এখন এটাকে রিঅ্যারেঞ্জ করে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করলাম তাহলে এটা লেস দেন হয়ে গেল, গ্রেটার দেন লেস দেন হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা এখানে আসবো। তাহলে এখানে আসলে দেখো Q2 T2, Q1 T1 তাহলে এটা হলো দ্বিতীয় এন্ট্রপি, এটা হলো প্রথম এন্ট্রপি। তাহলে এটা মাইনাস করে দিলাম। এখন দেখা গেল ডেল্টা এস এর মান 0 থেকে বড়। তার মানে 0 থেকে বড় হওয়া মানে কি? এন্ট্রপির পরিবর্তন কি? বেশি হচ্ছে। 0 থেকে বেশি হচ্ছে। তার মানে কি? আমরা এই কথা কি বলতে পারি? অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি কি হয়? বাড়ে না? হ্যাঁ। তার মানে বাস্তবে যত প্রক্রিয়া হয় এন্ট্রপি বাড়ে। এজন্যই ধীরে এন্ট্রপি বাড়ে। আর বাড়লে একসময় অসীম মানে পৌঁছাবে এবং তাপীয় মৃত্যু ঘটবে। এই যুক্তিগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা। এবার দেখো এন্ট্রপির আ আ পরিবর্তন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। এই যে রাশিমালাগুলো তোমাদের পরীক্ষায় জন্য গুরুত্বপূর্ণ এবং তোমাদের আ ভবিষ্যতে উচ্চতর শিক্ষার জন্য প্রয়োজন সেইগুলোই এখানে দেখানো হয়েছে। এখন দেখো আ তাপগতিবিদ্যার এভাবে লেখো তাপগতিবিদ্যার আমরা একটা সিলিন্ডারের ব্যাখ্যার এটা আমরা ভাষাগত বর্ণনা আগে বলব যে একটা সিলিন্ডারে গ্যাস রক্ষিত আছে আদর্শ 1 মোল গ্যাস আদর্শ গ্যাস রাখা আছে বা N মোল। তাহলে যা P চাপে V আয়তনে T তাপমাত্রায় U অভ্যন্তরীণ শক্তিতে। তাহলে তাপগতিবিদ্যার ২য় সূত্র থেকে আমরা লিখতে পারি DS এটা কি? এন্ট্রপির পরিবর্তন dQ del Q বাই T এটা ডিফারেনশিয়াল ফরমেটে যদি লিখি, ডিফারেনশিয়াল ফরমেটে ds dQ বাই T আচ্ছা এটাই আমরা এপ্লাই করব। এখন দেখো ১ম সূত্র আমাদের কি বলে? একটু মিলিয়ে দেখো। এটা কিন্তু একটু খেয়াল রাখলে একটু খেয়াল করো। dQ du PV dV আমরা ১ম সূত্র থেকে পাই। ঠিক আছে? আচ্ছা। এবার দেখো আদর্শ গ্যাসের জন্য আমরা জানি PV = nRT। nRT n এর মান কি? 1 মোল। এজন্য আমরা এখানে n এর মান আমরা 1 ধরে নিই। n = 1 আচ্ছা। তাহলে এই মানটাকে আমরা 1 ধরে নিয়েছি। আর এখানে এটা দেখো du = CV dt। CV dt এটা কোথা থেকে পাই? স্থির আয়তনে মোলার আপেক্ষিক চাপ। মনে আছে এই প্রমাণটা আগে করেছিলাম ১ম সূত্রে। পেয়েছ না? আচ্ছা। এখন দেখো তাহলে এখন এই মানটা এই যে কি করেছি বলতো? ডি ইউর মান এখানে ১ নং সমীকরণে বসাও।
1 নং সমীকরণে বসাও। তাহলে আমরা কি পাই? ডিকিউ সিবি ডিটি। দেখো বসালে কি হয়? এই মানটা এখানে বসালাম। এই মানটা এখানে বসালাম। এখানে তোমরা একটু দেখো। এই মানটা এখানে বসিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা। এখন এইটা। আর এখানে এই আদর্শ গ্যাস পিভি পিডিভি। পিভি-ডিভির বদলে লেখা আছে RTV/ডিভি। কি করলাম? পি এর মান বসাইছি। পি ইকুয়াল টু কত? RT/ভি না? RT/ভি। তোমরা লেখো, লিখলে এটা বুঝতে পারবা। আচ্ছা। এখন দেখো, এখন আমাদের এই সমীকরণটা কোথায়? এখন এই সমীকরণটাকে যদি বের করতে চাই, এখানে দেখো উভয় পক্ষকে টি দ্বারা ভাগ করি। এই সমীকরণের উভয় পক্ষকে টি দ্বারা ভাগ করি। টি দ্বারা ভাগ করো, তাহলে এটা টি দ্বারা ভাগ করলে কি হবে? ডিকিউ বাই টি মানে কি ডিএস না? এই যে এই সমীকরণ। ডিকিউ বাই টি মানে কি ডিএস। কি ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিএস। আচ্ছা, সিভি ডিটি বাই টি, টি দ্বারা ভাগ করলাম। এখানে টি দ্বারা ভাগ করলে এই টি কাটা যাবে। এই কাটা গেল, তাহলে আর ডিভি। এখন আমি কি করলাম? ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেট, ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেশন করলে প্রথম ক্ষেত্র আর দ্বিতীয় ক্ষেত্র আলাদা হয়ে গেল। এই পাশে ইন্টিগ্রেশন করলাম, এই পাশে ইন্টিগ্রেশন করলাম, এই পাশে ইন্টিগ্রেশন করলাম। তাহলে ইন্টিগ্রেশন করলে দেখো এটা এনট্রপির পরিবর্তন আসে। এখানে লন T2/T1 আসে, এখানে V2/V1 আসে। এই যে এখান থেকে আমরা এখানে লিখলাম, অতএব এই যে এই যে সমীকরণ শেষে একটা সমীকরণ পেলাম। S2 বা মানে এটাকে ডেল্টা এস লিখতে পারি। ডেল্টা এস দিয়েও থাকতে পারে পরীক্ষায়। ডেল্টা এস ইকুয়াল টু S2 মাইনাস S1 সিবি লন T2/T1 প্লাস আর লন V2/V1। এইটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণ। এটা একটা সমীকরণ। পরীক্ষায় আসবে যে আদর্শ গ্যাসের এনট্রপি পরিবর্তন, এটা হলো আয়তন এবং তাপমাত্রা সম্পর্কে। এখন এটা লিখলেও চলবে। এখন যদি বলে দেয় যে এটা প্রমাণ করো, তাহলে তোমাকে কিন্তু সুনির্দিষ্ট করে বলতে হবে। সেক্ষেত্রে লিখতে হবে। আচ্ছা। এবার দেখো, তাপগতিবিদ্যার ২য় সূত্র থেকে আবার আরেকটা প্রমাণ আমরা যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো, আগের মতোই করেই আছে, দেখো কোনো সামান্য পরিবর্তন এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে ওই আগের মতোই আছে, এটুকু আগের মতো, কোনো পরিবর্তনের ১ম সূত্র থেকে। তাহলে পিভি ইকুয়াল টু আদর্শ গ্যাসের সমীকরণ। আর এটা হলো কি? স্থির আয়তনে সম্পর্ক। অভ্যন্তরীণ শক্তির সাথে সম্পর্ক। এখন একটা নতুন বিষয় আছে। নতুন বিষয়, সেটা হলো এনথালপি। এনথালপি কাকে বলে? এনথালপি এইচ। খেয়াল করো, এটা আমরা অপেক্ষক অংশে আরো বিস্তারিত আলোচনা করব। অভ্যন্তরীণ শক্তি এবং মোট শক্তির এটা পিভি এর গুণফলের যোগফলের সমান। অভ্যন্তরীণ শক্তি প্লাস পিভি। আচ্ছা, উভয় পক্ষকে ব্যবকলন করো। ব্যবকলন করলে লেখা যাচ্ছে কি? ডিএইচ ডিইউ পিডিভি ভিডিপি। আচ্ছা, এবার দেখো এই অংশটার বদলে এইটা লেখা যায়। আর এটাকে আমরা মাইনাস দিয়ে এটা লিখতে পারি। দেখো, মিলেই দেখো। আচ্ছা, এই অংশটার বদলে আমরা আবার ১ম সূত্র থেকে এটা লেখা যায়। ডিকিউ ইকুয়াল টু এইটা। এবার লেখো এট কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসারে আমরা কি লিখতে পারি? এখানে দেখো ডিএইচ ডিইউ পিডিভি মানে ডিকিউ। এইটা কিভাবে লেখা যায়? কথাটা কেন হলো? দেখো, এইটা এই যে ডিএইচ বলেছে না, কনস্ট্যান্ট প্রেসার মানে এই প্রেসার এটা 0 হয়ে যাবে। কনস্ট্যান্ট প্রেসার হলে ডিপি থাকবে না। ডিপির মান 0, ওখানেই চাপের পরিবর্তন 0। তাই কনস্ট্যান্ট প্রেসার যখন হবে এই ডিপি 0 হবে। তাহলে আমরা ডিএস ইকুয়াল টু ডিইউ পিডিভি এটা লিখতে পারি। আচ্ছা, এটা যদি লেখা যায় এখান থেকে দেখো আমাদের এই সমীকরণটা লেখা যায়। কিভাবে? কারণ এইটার বদলে ছিল সিপি। সিপির আগে কি ছিল? ডিকিউ না? আমরা এটা শিখছি না? ডিকিউ ইকুয়াল টু সিপি ডিটি। ডিকিউর বদলে আমরা লিখতে পারি কি? ডিএস। আচ্ছা, এবার দেখো ওই আগের মতো এবার ১ম সমীকরণ, এই যে ১ম সমীকরণ খেয়াল করো, ১ম সমীকরণ এলোমেলো করো না। ১ম সমীকরণ। ডিকিউ ইকুয়াল টু কি? সিবি ডিটি মাইনাস, এখানে এই মাইনাস কেন? ওখানে এই মাইনাসটা বসাবে, এই যে পিডিবি। তাহলে আর আরটি ডিপি। এই একই নিয়মে আমরা মান বসিয়ে দিই। এই যে টি দ্বারা ভাগ করলাম, টি দ্বারা ভাগ করলাম, টি দ্বারা ভাগ করলে ডিএস সিপি ডিটি আর ডিপি। এখন উভয় পাশে ইন্টিগ্রেশন করো, এখানে ইন্টিগ্রেশন করবা, এখানে ইন্টিগ্রেশন করবা, এখানে ইন্টিগ্রেশন করবা। তাহলে এই লাইনটা পাওয়া যাবে এবং সর্বশেষে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ পাওয়া যাবে।
তাহলে এটাই হলো আমাদের সমীকরণে। তোমরা এটা নিশ্চয়ই পারবা পরীক্ষায়। তোমরা নোট করে নিও। এখন শিক্ষার্থীরা তোমরা এখন যারা সংযুক্ত আছো এই বিষয়গুলো তোমরা বাসায় বারবার বই খুলে এটা বুঝিয়ে দিলাম কিভাবে সমীকরণগুলো আসে। সমীকরণে এইভাবে সাহায্য নিয়ে তোমরা করতে পারবে। এবার দেখো আ আমাদের এখান থেকে একটি বিষয় আমাদের জানার প্রয়োজন সেটা হলো ক্লসিয়াস-ক্লপেরনের সমীকরণ। খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ। আচ্ছা, আ আমরা গলনাঙ্ক জানি, স্ফুটনাঙ্ক জানি। এখন আমরা জানি পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু তুমি এভারেস্টের চূড়ায় যদি আ নিয়ে যাও আ তাহলে ওখানে চাপের ওখানে কি হবে? চাপ হ্রাস পাবে নাকি? চাপ হ্রাস বলে চাপের প্রভাবের জন্য স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। তাহলে স্ফুটনাঙ্ক হ্রাস পেয়ে ওটা 70 ডিগ্রিতে কিন্তু আ আ 70 ডিগ্রিতে কিন্তু এটা আমি পানিটা ফুটাতে পারি। ঠিক আছে? তার মানেই চাপের প্রভাব রয়েছে। তাহলে আমরা এই কথা কি বলতে পারি? গলনাঙ্কের উপর চাপের প্রভাব রয়েছে? এই সংক্রান্ত যে সমীকরণ আমাদের আসবে সেটাকেই ক্লসিয়াস-ক্লপেরনের সমীকরণ বলা হয়। আ আমরা সেটা দেখব। এখানে তোমরা দেখো এই যে আমাদের একটি ট্রিপল পয়েন্টে বা পানির তৈলদ বিন্দু বা কোন পদার্থের তৈলদ বিন্দুতে ৩ টি অবস্থায় থাকে। এই যে তাপ, আ আ আমাদের বর বরফ, পানি এবং জলীয় বাষ্প এইগুলোর যে সহাবস্থান থাকে, এই সংক্রান্ত ব্যাখ্যা দেওয়ার জন্য ক্লসিয়াস-ক্লপেরনের সমীকরণ রয়েছে যে প্রভাবগুলো, সেই প্রভাবযুক্ত সমীকরণটি আমি প্রতিবেদন করব। তোমরা একটু দেখো। আমরা এইজন্য একটি আ আমরা বিবেচনা করব একটা সিস্টেম। আমাদের সময় খুব স্বল্পতা আছে। এখানে দেখো এই সিস্টেম এইটার সম্পর্কে তোমরা পরিচিত এটা কার্নো চক্রের কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের সিলিন্ডার থাকে ৩ টে অংশ থাকে। উৎস, অন্তরক আর হলো সিঙ্ক। ঠিক আছে? এখন এইটা যখন এখানে দেখো এই গ্রাফটা আমরা পেয়ে যাই। ঠিক আছে? আ এখানে চাপের সাথে আয়তনের গ্রাফ। এখানে দেখো A থেকে B এটার নাম কি? কি? সমষ্ণ প্রসারণ। তারপরে B থেকে C কি? রুদ্ধতাপীয় প্রসারণ। তাহলে এই অংশগুলো দেখো এই ২ টা হলো প্রসা আম আ এই ২ টা হলো সমষ্ণ আর এই নীল কালার দুটো হচ্ছে কি স আম আ এই ২ টা হলো রুদ্ধতাপীয় পরিবর্তন। আর এই জায়গাটায় তাপমাত্রা হলো T আর এই জায়গার তাপমাত্রা হলো DT -DT তার মানে এখানে তাপমাত্রা কম। ঠিক আছে? আবার এই যে ডিফারেন্স এই ২ টার মধ্যে যে ডিফারেন্স সেই জায়গাটুকুকে আ এই সেই ডিফারেন্স এর জন্য এখানে আমাদের চাপ রয়েছে। এখন তোমরা এই অংশটা পড়ার ক্ষেত্রে বই থেকে সাহায্য সহযোগ তুমি সহযোগিতা নিতে পারো এই গ্রাফটার সাথে মিল রাখার জন্য। তাহলে আমরা একটা সিস্টেম কল্পনা করলাম। A, B আর হলো তাহলে এই সিস্টেমের এটা A থেকে A যখন অংশে আসে এবং A A থেকে B অংশে আসে তারপর B থেকে এই B অংশে আসে। ঠিক আছে? তাহলে এই অংশে যখন পৌঁছায় তাহলে এখান থেকে যখন এখানে পৌঁছাবে এই অংশটার নাম দিব হচ্ছে লিকুইড আ আ অংশ মানে এটা তো লিকুইড অবস্থা। আর এই যে অংশটা আছে এই অংশ হলো বাষ্পীয় অংশ। আর এই ২ টার মাঝে অ কারণ এই ক্ষেত্রে আয়তন বাড়বে কিন্তু চাপ কিন্তু কমতেছে। ঠিক আছে? তাহলে এই অংশে আংশিক লিকুইড, আংশিক এই যে এই অংশটা থাকবে আংশিক আ লিকুইড এবং আংশিক বাষ্পীয় গ্যাসীয় অবস্থা। তাহলে এই অবস্থাটার প্রেক্ষিতে যদি এই সিস্টেমটাকে আমরা কল্পনা করি, তাহলে আমরা এই সমীকরণগুলো লিখতে পারি। কার্নোর প্রত্যাবর্তক চক্রে আ আমরা লিখতে পারি ইটা Q1 Q2 বাই Q1, T1 T2 বাই T1 তাহলে এখান থেকে এখন দেখো সুপ্ত তাপের একটা বিষয় থাকে। যখন একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে মনে করো তাপমাত্রা স্থির রেখে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যখন রূপান্তর হবে, তখন কিন্তু সুপ্ত তাপের গ্রহণ করে রূপান্তরিত হয়। যেমন 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রি পানিতে রূপান্তর হবে, তখন এটাকে বলে গলনের সুপ্ততাপ। তাহলে এটা তোমরা জানো এবং আ পানি তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থা হবে। এই জায়গাগুলোতে আমাদের সেক্ষেত্রে সূত্রতাপ লাগবে। তাহলে এক্ষেত্রে আমরা Q টা হলো প্রাথমিক তাপ। তাহলে এটার জন্য সূত্রতাপ গ্রহণ করে। কারণ এটা হলো কি একটা অবস্থা থেকে তোমরা একটু দেখো গ্রাফে। আমরা এখান থেকে সলিড বরফ আছে এখান থেকে যখন এখানে আসবে তখন এই 0 ডিগ্রিতে এখানে পরিবর্তন হবে। এই জায়গাটায় পরিবর্তন হবে।
ঠিক আছে? এখানে যে চাপ থাকবে এই চাপটার মানটা আমরা জানি। এখন এই মানে পরিবর্তন হবে। তাহলে এই পরিবর্তন হলে তাহলে আমরা এটা লিখতে পারি Q1 এর জন্য এটা, আর Q2 কোনটা হবে? Q2 হচ্ছে এটুকু। তোমাদের যখন এখানে নেমে আসলো, তাহলে এখানে এই ক্ষেত্রে এই চাপের পরিবর্তন কি? কমে গেল না? সেক্ষেত্রে আমাদের এটার ক্ষেত্রে আসবে L মাইনাস DL। তাহলে এখানে এই Q1 এর হলো L, আর Q2 হলো LDL। DL টা মাইনাস হবে। আর তাপমাত্রার ক্ষেত্রে DT টা মাইনাস হবে। এখন এটাকে যদি সাজাই তাহলে এইভাবে ১ নং সমীকরণ পাই। দেখো বোঝা যায় কিনা? কি বুঝতে পারছো? ১ নং সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে ১ নং দাও। আচ্ছা, এবার দেখো কাজে রূপান্তরিত তাপ। কাজে রূপান্তরিত তাপ L মাইনাস L বাই DL। এটাকে আমরা মাইনাস করে আমরা পাচ্ছি কি? এটা হবে DL হবে। এখানে প্রকৃতপক্ষে এটা এখানে আমি দিয়ে দিই। এটা আসবে DL। আচ্ছা, তাহলে এখানে L মাইনাস L এটা কাটা গেলে এখানে DL থাকবে। তাহলে কাজে রূপান্তরিত তাপের পরিমাণ হবে DL। আচ্ছা, কিন্তু কার্নো চক্রে কৃত কাজ, কার্নো চক্রের জন্য কৃত কাজ এটা আমরা আগেই শিখেছিলাম। তোমরা তো জানো যে এরিয়াটা হবে সেই এরিয়াটুকু। এটুকু হবে কৃত কাজ AB। তো এটা জানো। এখন এইটুকু কতটুকু অংশ? এই অংশের যে চাপের পরিবর্তন, এটুকু হলো চাপের পরিবর্তন ডিপি। এই যে ডিপি দেখানো আছে। আর এই অংশ হলো আয়তনের পরিবর্তন V2 মাইনাস V1। তাহলে এই দুইটার গুণফলই কি? এরিয়াটা না? ঠিক আছে, খেয়াল করো ডিপি আর ডিভি। এখন যদি বসাই তাহলে এই দুইটা কি সমান না? এই দুইটা যদি সমান বসাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখো ডিএল ইকুয়াল টু ডিপি V2 মাইনাস V1 লিখতে পারি। তাহলে এইটা লেখা যায় কিভাবে দেখো? কারণ এই কাজ হলো এইটা কার্নো চক্রের জন্য, আর আমরা পরিণত করে দেখলাম কাজ হলো ডিএল। তাহলে এই ডিএল কার সমান? এই কাজের সমান। এই ডিএলটা কোন কাজের সমান? এইটার সমান। তাহলে এইটার সমান আমরা এখানে বসিয়ে দিলাম। এই তাহলে এখন যদি বসানো হয় তাহলে সেক্ষেত্রে ১ আর ২ সমাধান করে আমরা এটা পাই। ১ নাম্বার কোনটা ছিল? এটা। এখানে এই মান বসিয়ে দিয়েছি। যেটা বের করলাম এই যে ডিএল এর মানটা বসিয়ে দিলাম। তো ডিএল এর মানটা যদি বসিয়ে দিই তাহলে ডিপি V2 মাইনাস V1 বাই এল ডিটি বাই টি। এখানটাকে সাজিয়ে আমরা এই সমীকরণ পাই। এইটাই আমাদের কাঙ্ক্ষিত ক্লসিয়াস-ক্ল্যাপেরনের সেই বিখ্যাত সমীকরণ। তাহলে আজকে তোমাদের এই সমীকরণটা তোমরা শিখলে আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব, এবং তোমরা স্বাভাবিক ক্লাসে তোমরা শিক্ষকদের প্রশ্ন করে জানতে পারবে। তোমাদের এতটুকু আলোচনা তোমাদের এই সমীকরণ প্রতিষ্ঠা করতে সহায়তা করবে, এটা আমার বিশ্বাস। এখন শিক্ষার্থীরা এইভাবে আমাদের বিভিন্ন অপেক্ষকের সাহায্যে এটা প্রমাণ করা যায়, এটা আমরা পরবর্তী ক্লাসরুমে দেখব। এখন প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমি তোমাদের প্রশ্ন থাকলে একজন প্রশ্ন করো। টাইম স্বল্পতা আছে, আমাদের ১-২ মিনিটের মধ্যে শেষ করতে হবে। তারপর আমি আবার বাড়ির কাজ দেব। ১ মিনিটের মধ্যে বলো। স্যার এন্ট্রপিকে বিশৃঙ্খলার পরিমাপ বলা হয় কেন? আচ্ছা, এটা আমি ভালো প্রশ্ন নাইম। এটা এন্ট্রপি বিশৃঙ্খলাটার মাত্রার কারণ পৃথিবীতে এটা এন্ট্রপি বেড়েই চলেছে। আর এন্ট্রপি পরিবর্তনের ফলে যেহেতু তাপশক্তি কাজের রূপান্তরের অক্ষমতা প্রকাশ করে, সেহেতু তাপশক্তি আর কাজের রূপান্তর হয় না। সবগুলো বস্তুর তাপ সমতাপী অবস্থা সৃষ্টি হয়। তাহলে এই যে একটা অবস্থা সৃষ্টি হয়, এই অবস্থাকে বলা, এই জন্য এন্ট্রপিকে বিশৃঙ্খলার মাত্রা রূপে বিবেচনা করা হয়। আচ্ছা, আর প্রশ্ন নিচ্ছি না, কারণ পরবর্তীতে তোমরা প্রশ্ন পরবর্তী ক্লাসে এখানে যদি সমস্যাও থাকে তোমরা মেসেজ করে আমাকে জানাবা। এখন আমি তোমাদের একটা ইয়ামিন আছে, ইয়ামিনকে একটা প্রশ্ন করি। তুমি বলো এন্ট্রপির একক কি? ইয়ামিন, এন্ট্রপির একক। স্যার এন্ট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। গুড, ঠিক আছে, ধন্যবাদ। আজকে আর প্রশ্ন করছি না, তোমরা এখন বাড়ির কাজটা লিখে নাও। এখানে তোমরা দেখো এন্ট্রপি কি এটা লিখবা, ঠিক আছে? পরবর্তী স্বাভাবিক পরিস্থিতি ক্লাসে দেখাবা। তারপর প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে এগুলো আলোচনা হচ্ছে। প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি স্থির থাকে এটা প্রমাণ করে দেখাবা। আর ক্লসিয়াস-ক্ল্যাপেরন সমীকরণটি প্রতিপাদন করবা। এটা বই সহযোগে এই তুমি আজকে যে ক্লাস হয়েছে সেখান থেকে তোমরা এটা নিতে পারবে আশা করি। তোমরা এতক্ষণ সংযুক্ত ছিলা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আহ, তোমরা বাসায় ভালোভাবে সুস্থ থাকো এবং স্বাভাবিক পরিস্থিতিতে তোমরা নিশ্চয়ই ক্যাম্পাসে প্রত্যাবর্তন করতে পারবা। আহ, এই বিষয়ে উদ্যত আহ্বান জানিয়ে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।